এক বিকেলে প্রাণেশা বসে বসে আচার খাচ্ছে। এগুলো রাজিয়া বেগম নিজে বানিয়েছেন প্রাণেশার জন্য। অন্যদিকে রোকেয়া বেগমও আচার বানিয়ে পাঠিয়েছেন। প্রাণেশা আপনমনে আচার খাচ্ছিল। স্নিগ্ধ এসে পাশে বসল। প্রাণেশা স্নিগ্ধকে একটু আচার খাইয়ে দিল। কিন্তু স্নিগ্ধ এগুলো খাওয়ায় অভ্যস্ত নয় বলে নাক মুখ কুঁচকে নিল। বলে উঠল, এত টক খাও কি করে? প্রাণেশা উত্তরে কিছুই বলল না। স্নিগ্ধ খেতে পারে না, সেটা তার দোষ। প্রাণেশার কি? স্নিগ্ধ ওর সাথে কিছু কথা বলতে বলতে অফিসের কাজ করতে ল্যাপটপ নিয়ে বসল। প্রাণেশা আচারের বোয়ামটা রেখে স্নিগ্ধর পাশে এসে শুয়ে ওকে খোঁচাতে থাকে। কিন্তু স্নিগ্ধ সিরিয়াস কাজে থাকায় ও বুঝতে পেরে স্নিগ্ধর গালে একটা চুমু দিয়ে চলে গেল। স্নিগ্ধ এতে মুচকি হাসল। সুবহা নিজের রুমে বসে কাপড় ভাঁজ করছিল। প্রাণেশা রুমে ঢুকে বিছানায় বসে কিছুক্ষণ কথা বলে কয়েকটা জামাকাপড় ভাঁজ করে দিয়ে চলে এলো স্নিগ্ধর রুমে। স্নিগ্ধকে তখনও কাজ করতে দেখে ও বলল, এত কাজ করেন কেন? একটু ফ্রি থাকেন না কেন? স্নিগ্ধ বলল, কিছু লাগবে নাকি? আর এই হয়ে গিয়েছে, একটু আছে। এরপরে তোমার সাথে কথা বলছি গু। প্রাণেশা শুয়েই রইল। এদিকে সুবহা জামাকাপড় ভাঁজ করে কাবার্ডে রেখে সৌরভকে কল দিল। কি করছেন? ঘুম থেকে কফি খাচ্ছি। তুমি কি করছ? কিছু না। আচ্ছা, আপনি আসবেন না? সৌরভ হেসে বলল, মাত্র এখানে এলাম আর এখনই যেতে বলছ? ভালো লাগছে না আপনাকে ছাড়া। মিস করছি। মিস করছ কতখানি? অনেক 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 মিস করছি গিয়ে। সৌরভ হেসে বলল, মিস করতে থাকো। এরপরে সব একবারে শোধ করে দিব। সুবহা টুকটাক হাসি তামাশা করে শেষে বলে উঠল, শুনুন একটা কথা গু। শুনছি, বলো। আপনি কিন্তু বেশি চিন্তা করবেন না প্রাণেশাকে নিয়ে। আমরা আছি, বুঝলেন? হুম। দেখে রেখো। আর নিজেরও যত্ন নিও। আমায় মিস করতে করতে শরীরের 12টা বাজিও না। এসে যদি দেখি একটু চিকন হয়ে গিয়েছ তাহলে খবর আছে গু। ঠিক আছে, চিন্তা করব না। আপনিও সাবধানে থাকবেন। প্রাণেশার প্রেগন্যান্সির 7 মাস চলছে। এখন একেবারেই সিঁড়ি উঠানামা করতে দেওয়া হয় না ওকে। খাবার থেকে শুরু করে সব উপরেই। তবুও মেয়েটা কথা শোনে না, এক এক সময় একাই এসে ড্রয়িং রুমে বসে থাকবে। আজ সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বিছানায় বসে বই পড়ছিল। স্নিগ্ধ রুমে ঢুকল। হাতে প্রাণেশার জন্য কিছু শপিং করে এনেছে। প্রাণেশা স্নিগ্ধকে দেখে অভিমানী কণ্ঠে বলল, কতবার কল দিয়েছি, ফোন কই আপনার? আসতে বলেছে কে? স্নিগ্ধ পাশে এসে বসল। প্রাণেশা অন্যদিক তাকিয়ে রইল। স্নিগ্ধ প্রাণেশার পেটে হাত রেখে বলল, তুমি আর তোমার মা কি রাগ করেছ আমার উপরে? প্রাণেশা অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ, রাগ করেছে দুজনই। আপনি ফোন সাথে নেননি কেন? কতবার কল দিয়েছি? স্নিগ্ধ হেসে বলল, মনে ছিল না গি। প্রাণেশা অভিমান ভাঙল না। স্নিগ্ধ প্রাণেশার সামনে বসে নিজের 2 কানে হাত রেখে বলল, সরি, আর হবে না গি। প্রাণেশা মুখ টিপে হেসে বলল, সরি বললে হবে না গি। স্নিগ্ধ একটু এগিয়ে এসে বলল, চকলেট খাবে? নাকি আইসক্রিম খাবে, কোনটা? প্রাণেশা হেসে বলল, এসব খাবো না। টক খাবো। এনে দিচ্ছি। ওয়েট। প্রাণেশা স্নিগ্ধকে ধরে বলল, আরে এখন না, পরে খাবো। এখন আমার পাশে একটু বসুন। কিচ্ছু চাই না আমার। স্নিগ্ধ প্রাণেশার কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ মাই জান। সকালে স্নিগ্ধ ভার্সিটিতে চলে গিয়েছে। প্রাণেশা রুমেই মায়ের ছবি দেখে কাঁদছিল। এই সময়টায় মেয়েরা তার নিজের মাকেই বেশি কাছে পায়। প্রাণেশা ওর মাকে কোনোদিন দেখেনি, ছুঁয়েও দেখেনি। কতটা আফসোস ওর, ও কাউকে বলে বোঝাতে পারছে না। সারাদিনে 2-3 বার রোকেয়া বেগম কল দিয়ে খবর নেন। রাজিয়া বেগম, কোহিনূর বেগম তো আছেনই। প্রাণেশা নিজের মায়ের ভেবে ভেবে কিছুক্ষণ কেঁদে রুম থেকে বেরোল। ড্রয়িং রুমে এসে সোফায় বসল। রাজিয়া বেগম এসে ওর পাশে বসলেন। প্রাণেশা তার কোলে মাথা রেখে শ্বাস ছেড়ে বলল, মেয়েরা যখন প্রথম মা হয় তখন তার নিজের মাকে পাশে পাবে, এটাই স্বাভাবিক নয় কি? আর দেখো, আমি জন্মের পর থেকেই আমার মাকে পেলাম না গিয়ে। প্রাণেশা অনেকটা আফসোস নিয়ে কথাটা বল রাজিয়া বেগমকে।
তিনি বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে আছেন। প্রাণেশা মলিন হেসে বলল, আজ আমার কাছে সব আছে। কিন্তু মাটাই নেই। ভাইয়া মাকে দেখেছে, ছুঁয়েছে, আদরও পেয়েছে। আমি তাকে যদি একবার দেখতে পেতাম গু। রাজিয়া বেগম চোখে পানি নিয়ে বললেন, ধুর পাগলি, আফসোস করতে নেই। আর কে বলেছে তোমার মা নেই, আমরা আছি না। একদম মন খারাপ করবে না। যদি মন খারাপ করো তাহলে আমি চলে যাব গু। প্রাণেশা তার চোখের পানি মুছে দিয়ে বললেন, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে গু। রাজিয়া বেগম প্রাণেশার মুখপানে তাকিয়ে হাসলেন। অতঃপর ওকে দুহাতে আগলে জড়িয়ে ধরলেন। প্রাণেশার কষ্ট হবেই স্বাভাবিক। কিন্তু রাজিয়া বেগম থাকতে ওকে কষ্ট পেতেই দিবেন না। মেয়ের মতোই আগলে রাখবেন। তখনই কল দিল সৌরভ। ও দিনে 2-3 বার করে কল দিবেই প্রাণেশাকে। বড্ড ভয় পায় কি না। আল্লাহ ভালোই ভালোই একটা সন্তান দিক এই চায়। প্রাণেশার প্রেগন্যান্সির 9 মাসের 2 সপ্তাহ। ডেলিভারি ডেটের আর কিছুদিন দেরি আছে। দিনটি বুধবার। সকাল সকাল প্রাণেশা ড্রয়িং রুমে এসে বসল। মুখটা মলিন লাগছে। শুভহা ওকে দেখেই জিজ্ঞাসা করল, কিরে, রাতে ঘুমাসনি নাকি? চোখ মুখ এমন কেন লাগছে? স্নিগ্ধ এসে প্রাণেশার পাশে বসে বলল, আমিও একই কথা বলেছি যে তোমাকে এমন লাগছে কেন? খারাপ লাগছে নাকি? প্রাণেশা মোলায়েম কণ্ঠে বলল, না, খারাপ লাগছে না। এমনিই মনটা ভালো নেই গু। স্নিগ্ধ বলল, কিছু খাবে এনে দিব? নাকি কোথাও ঘুরতে যাবে? যে জিনিসে মন ভালো হবে তাই করছি গু। প্রাণেশা হেসে বলল, তেমন কিছু না। একটু পরেই ঠিক হবে গে। স্নিগ্ধ ভার্সিটিতে চলে গেল আর বাড়ির বাকি ছেলেরা সবাই অফিসে। দুপুর 2টার দিকে স্নিগ্ধ ফিরে এলো। প্রাণেশা রুমেই শুয়েছিল। স্নিগ্ধ প্রাণেশার সাথে কথা বলে শাওয়ার নিতে গেল। রাজিয়া বেগম কিছু ফলমূল কেটে নিয়ে এলেন প্রাণেশার জন্য। ট্রেটা ওকে দিয়ে চলে গেলেন। কেননা এই সময়ে প্রাণেশাকে একেবারে নিচে যেতে বারণ করে দিয়েছেন। ততক্ষণে শুভহা ভাইয়ের জন্য খাবার বেড়ে রাখল। স্নিগ্ধ এসে খাবার খেয়ে উপরে প্রাণেশার কাছে চলে এলো। প্রাণেশা পাশে বসে কিছু কথাও বলছিল। কথার তালে তালে তখনই প্রাণেশার পেটটা খুব ব্যথা শুরু হল। ও বিছানায় থেকে নেমে ধীর পায়ে ওয়াশরুমে চলে যায়। কয়েক মিনিট পেরোতেই প্রাণেশা ওয়াশরুম থেকে বের হল কাঁদতে কাঁদতে। স্নিগ্ধ তড়িৎ পায়ে এগিয়ে এসে ওকে ধরে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে, খারাপ লাগছে? প্রাণেশা কেঁদে কেঁদেই বলল, হুট করে পেইন শুরু হয়েছে। আর ব্লিডিং হচ্ছে গু। স্নিগ্ধ উদ্বিগ্ন কণ্ঠে উঠল, তুমি কেঁদো না, এক্ষুনি হসপিটালে নিয়ে যাব গ। স্নিগ্ধ চিৎকার করে বাড়ির সবাইকে ডাকল। এবং সবাই দ্রুত হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুত হল। প্রাণেশাকে হসপিটালে নিয়ে আসার সাথে সাথে সবাই নিজেদের কাজ রেখেই চলে এসেছে। অন্যদিকে তো আরশাদ খান মেয়েকে দেখে কাঁদছেন। তাকে গিয়ে সাইদ রেজা চৌধুরী সিয়াম সামলে নিলেন। প্রাণেশাকে ওটিতে নিয়ে গিয়ে এমার্জেন্সি সিজার করা হল। সৌরভ জানতে পেরে সেও পরের দিন আসার জন্য টিকিট কেটে ফেল। এখন যেন কোনো কাজই ওর কাছে ইম্পর্ট্যান্ট নয়। দেশে গিয়ে বোনের কাছে যাওয়াটাই ইম্পর্ট্যান্ট। ওটি থেকে একজন নার্স বের হলেন, তার কোলে ফুটফুটে নবজাতক শিশুটা। স্নিগ্ধসহ সবাই কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই নার্স হেসে বলল, ছেলে বাবু হয়েছে। জলদি মিষ্টি খাওয়ান গু। সবার মুখ থেকে কি আলহামদুলিল্লাহ কি শব্দটা উচ্চারিত হল। স্নিগ্ধ জিজ্ঞাসা করল, আমার ওয়াইফসে কেমন আছে? নার্স বলল, সেও ভালো আছে আলহামদুলিল্লাহ। একটু পরে ওটি থেকে বের করা হবে গি। সবাই হাফ ছাড়ল। সাথে সাথে সৌরভকে কল দিয়ে খুশির খবর জানালো, সে তো মহাখুশি। এতক্ষণ অনেক চিন্তায় ছিল। সম্ভব হলে আজই চলে আসত। প্রাণেশা আর তার বাচ্চা দুজনেই সুস্থ আলহামদুলিল্লাহ। পরের দিন সন্ধ্যা 7টায় আরশাদ খান এয়ারপোর্টে এসে অপেক্ষা করছেন সৌরভের জন্য। তারও আধ ঘণ্টা পরে সৌরভ এসে আরশাদ খানের সামনে দাঁড়াল। কেউই জানে না ও এই সময়ে দেশে আসবে। আরশাদ খান ওকে রিসিভ করে নিয়ে গেলেন। যেহেতু এতদূর জার্নি করে এলো, তাই সোজা বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে শাওয়ার নিল। এরপরে রাতের খাবার খেয়ে রুমে এসে শুভহাকে কল দিল। কেমন আছেন? ভালো। তুমি? ভালো। এই শুভহা, কোথায় তুমি? হসপিটালে গু।
ওহ, কে কে আছো? আমি, মা, ভাইয়া, বাবা, সিয়াম। একটু পরে বাবা, ভাইয়া, সিয়াম চলে যাবে। আমি আর মা থাকব রাতে। সৌরভ খুশিই হল একটা শুনে। যাই হোক, হসপিটালে গেলে শুভহাকেও দেখতে পাবে। ও টুকটাক কথা বলে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে প্রাণেশা বাচ্চাকে নিয়ে শুয়ে আছে। স্নিগ্ধরা মাত্র চলে গেল। প্রাণেশার সাথে আছে রাজিয়া বেগম আর শুভহা। তিনজনে টুকটাক কথাও বলছে। এরই মাঝে রুমে নক করলেন আরশাদ খান। শুভহা দরজা খুলে ভালোমন্দ জিজ্ঞাসা করার পরে তিনি ঢুকলেন রুমে। ওর পিছু পিছু সৌরভও ঢুকল। শুভহা অবাক হল। ওর সাথে সাথে সবাই। সৌরভ শুভহাকে ধরে হেসে এগিয়ে গেল। প্রাণেশা অবাক। ওর মুখে কোনো কথা নেই। যেন স্বপ্ন দেখছে। সৌরভ প্রাণেশার সাথে কথা বলতে বলতে বাচ্চাটাকে কোলে নিল। আর বাচ্চাটার দিকে হেসে বলল, পিচ্চি মামা কেমন আছো? তোমার মামা তো লেট করে ফেলল আসতে গু। প্রাণেশা উঠে বসে বলল, তুমি এলে জানালে না কেন? সৌরভ হেসে বলল, জানিয়ে এলে সারপ্রাইজ থাকতো বল। 3-4 দিন যাওয়ার পরে প্রাণেশা আর ওর বাচ্চাকে হসপিটালে থেকে বাড়িতে আনা হল। সবাই যেন আরও দ্বিগুণ আনন্দিত। গ্রামের বাড়িতে থেকেও সবাই এসেছে। বাচ্চার আকিকা করা হবে এর জন্য। আর অন্যদিকে স্নিগ্ধর খুশি দেখে কে? এমনই প্রাণেশার সাথে থেকে সবসময় খুশি থাকত, তার উপরে আবার ছেলে। নিজেই বাড়িটা মাতিয়ে রাখছে। অন্য কারোর আর প্রয়োজন নেই। প্রাণেশা স্নিগ্ধকে ছেলের পাশে রেখে ওয়াশরুমে গেল। স্নিগ্ধ ছেলের সাথে কথা বলছে, ছেলেকে আদেশ করে বলছে, শোনো, মাকে বেশি জ্বালাবে না। মা যা বলবে তাই করবে। একদম কান্না করবে না। ভালো বাচ্চারা কিন্তু কান্না করে না। প্রাণেশা ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে দুজনকে দেখছে। আর স্নিগ্ধর কথা শুনছে। এরপরে স্নিগ্ধর দিকে হেসে হেসে বলল, আপনি ওকে কি বলছেন? ও কি বুঝবে? স্নিগ্ধ বলল, বুঝবে না কেন? অবশ্যই বুঝবে। এই বলে স্নিগ্ধ বাচ্চাটার দিকে তাকিয়ে হেসে হেসে বলল, তোমার মা কি বলছে? তুমি নাকি আমার কথা বুঝবে না? কি আসলেই বুঝবে না? প্রাণেশা বিছানায় বসে বলল, একটু বড় হোক অবশ্যই বুঝবে। এর মাঝে স্নিগ্ধর ডাক পড়ে ও বাহিরে চলে যায়। সন্ধ্যার পরপর প্রাণেশা স্নিগ্ধকে ছেলের কাছে বসিয়ে রেখে রুমে থেকে বেরোল। সারাদিন ধরে রুমে বসে থাকতে থাকতে বোরিং হচ্ছিল। তাই পাশেই মিহির রুমে গেল। শুভহা চলে গিয়েছে। সৌরভের সাথে আবার কালকে সন্ধ্যায় আসবে। এদিকে স্নিগ্ধ ছেলেকে আলগোছে নিজের শরীর ঘেঁষিয়ে শুইয়ে ঘুম পাড়াল। প্রাণেশা রুমে এসে দাঁড়াতেই বাবা ছেলের এমন মুহূর্তটা ছবি তুলে নিল। আর রসিকতা করে স্নিগ্ধকে বলল, এখন মনে হচ্ছে আমিই বেশি হয়ে গেলাম বাবা ছেলের মাঝখানে। স্নিগ্ধ গা ছাড়া ভাব নিয়ে বলল, তুমি কে? তোমাকে তো আমরা চিনি না। আমাদের বাবা ছেলের মাঝে তোমাকে নিব না। প্রাণেশাও তালে তাল মিলিয়ে বলল, আমাদের মাছেলের মাঝেও আপনাকে নিব না। বুঝলেন? স্নিগ্ধ হেসে বলল, যাও, কাউকে কারো দলে নিতে হবে না। তিনজনে মিলেমিশে জীবনটা পার করে দিব। সৌরভ শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জামাকাপড় গুছিয়ে নিচ্ছে। পাশে বসে আছে শুভহা। দুজনের মাঝে কথা হতে হতে শুভহা বলে উঠল, শুনছেন প্রাণেশার বাচ্চাটা কি কিউট না? সৌরভ নিজের কাজ করতে করতে বলল, হুম, কিউট। তারপর শুভহা ভনিতা না করে আগের সুরেই বলে উঠল, হ্যাঁ কিউট, তবে আমাদেরও একটা কিউট বাচ্চা হলে মন্দ হবে না, তাই না? সৌরভ ওর কথার মানে বুঝতে পেরে শুভহার দিকে তাকাল। শুভহা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌরভ জামাকাপড় ভাঁজ করে রাখতে রাখতে বলল, বাচ্চার শখ সোজা বললেই পারো। শুভহা লজ্জা পেল। সৌরভ ওর দিকে তাকিয়ে হেসে বলল, এত লজ্জা পাও কেন? আমি না করেছি? আল্লাহ দিলে হবে ইনশাআল্লাহ। শুভহা খুশিতে সৌরভকে জড়িয়ে ধরল। সৌরভ শুভহার কপালে চুমু দিয়ে বলল, আমাদের বাচ্চা হবে, একটা সংসারও হবে। কেউ ছোট ছোট পায়ে সারা বাড়িতে হেঁটেও বেড়াবে। শুভহা সৌরভের দিকে তাকিয়ে আদুরে গলায় বলল, আপনিও অনেক কিউট। যা শুনে সৌরভ খিলখিলিয়ে হেসে উঠল। গ্রামের বাড়িতে থেকে যারা যারা এসেছিল তারা আকিকার অনুষ্ঠানের পরের দিনই চলে গেল।
যেহেতু সবারই কর্মজীবন আলাদা আলাদা। এদিকে স্নিগ্ধর বাচ্চার নাম রাখা হয়েছে সাইফান চৌধুরী সাইফু। এক রাতে, রাত তখন 1টা। পিচ্চি সাইফান কাঁদছিল। প্রাণেশা মাত্রই ঘুমিয়েছে। স্নিগ্ধ আগে বিছানায় থেকে নেমে বাচ্চাকে কোলে নিয়ে রুম জুড়ে হাঁটছিল। আর ছোট ছোট করে কথা বলে ঘুম পাড়াচ্ছিল। প্রাণেশার ঘুম ভেঙে যায়। ও উঠে বসে স্নিগ্ধকে বাচ্চা নিয়ে হাঁটতে দেখে অবাক হতেও ভুলে গেল। লোকটা এত ভালো কেন? ও নিজেই নিজেকে প্রশ্ন করল। এরপরে ওড়না গলায় ঝুলিয়ে বিছানায় থেকে নেমে স্নিগ্ধর সামনে গিয়ে বলল, আপনি আমাকে ডাকবেন না? স্নিগ্ধ বলল, সমস্যা নেই। তুমি ঘুমাও। উঠেছ কেন? আমি পারব। প্রাণেশা হেসে বলল, আরে আপনি পারবেন না। আমি ঘুম পাড়াচ্ছি দিনখ। স্নিগ্ধর থেকে জোর করে প্রাণেশা কোলে নিল। এরপরে ওকে খাইয়ে আলগোছে শুইয়ে দিয়ে প্রাণেশা নিজেও পাশে শুল। আর স্নিগ্ধকে বলল, আপনার ক্লান্ত লাগে না? আপনি এত ভালো কেন? স্নিগ্ধ প্রাণেশার পাশে শুয়ে বলল, না, আমার একটুও ক্লান্ত লাগে না। কারণ তোমাতেই ফুটে ওঠে আমার হৃদয়ের সব ঋতুর রঙিন ফুল। তোমার ভালোবাসাতেই খুঁজে পাই জীবনের পূর্ণতা আর শান্তির ঠিকানা। তুমি পাশে থাকলে প্রতিটি দিনই যেন নতুন বসন্তের আগমন। বুঝলে? স্নিগ্ধ প্রাণেশাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তোমার হাত ধরে শুরু হওয়া পথ আজ আমাদের ছোট্ট সংসারের ঠিকানা। তুমি আর আমাদের সন্তানের হাসিতেই খুঁজে পাই জীবনের সব পূর্ণতা। ভালোবাসা শুধু দুটি মনের মিলন নয়, একসাথে গড়ে তোলা একটি পরিবারও। তাই আমার প্রতিটি বসন্ত, প্রতিটি সুখ, প্রতিটি পূর্ণতা তোমাতেই। তুমিই আমার জান, আমার প্রাণ, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার জীবন। আর তোমাতেই বসন্ত। তোমাতেই বসন্ত। জেরিন আক্তার। সমাপ্ত।